হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে থেকে কিন্তু আমরা মডেল কোশ্চেন পেপারের যে রায়ান মার্টিন ভলিউম 2 এর যে লং কোশ্চেনের সিরিজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেছিলাম, আজ থেকে কিন্তু শুরু। আজকে মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের লং কোশ্চেনের দুটো করে পার্ট আসবে, একটা হচ্ছে পার্ট 1 আসবে আর একটা পার্ট 2 আসবে। ওকে, এবং পার্ট 1 এর কিছু কোশ্চেন থাকবে, পার্ট 2 এর কিছু কোশ্চেন থাকবে। এই নিয়ে কিন্তু আমরা একটা মডেল কোশ্চেন পেপার দুটো ভিডিওতে কমপ্লিট করব। ক্লিয়ার হয়েছে? এবং প্রত্যেকটা প্রশ্নের তোমরা পিডিএফ তো অবশ্যই পেয়ে যাবে, তোমরা জানো। ওকে, প্রত্যেকটা ভিডিওর পরেই কিন্তু আমরা পিডিএফটা দিয়ে দিব, তোমাদের ডাউনলোড করে নিবে, যে কোনো সময় দেখতে পাবে। ওকে, এবারে এই যে ভিডিওটা আমি করছি এটা কিন্তু ডেমো ভিডিও, যাতে অ্যাপ্লিকেশনে কিন্তু এই ভিডিওটা সবাই দেখতে পারবে। এর পরের ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখতে হলে যারা এমনি দেখছো তাদের জন্যই বলবো, কিন্তু তোমাদের ব্যাচে জয়েন হতে হবে, সাফল্য ব্যাচে। ওকে, তাই এটা হচ্ছে আমাদের বলার ছিল। আর যে কথাটা বলবো তোমাদের, বলবো যে তোমাদের 1 মাসের মধ্যে কিন্তু আমি প্রায় 15টা মডেল সেট কমপ্লিট করে দিব। ওকে, এরপরে যদি তোমাদের পরীক্ষা 10 থেকে 12 তারিখ ওই রকম সময়ে হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আরো কোশ্চেন পেপার কিন্তু এইখানে চলতে থাকবে আমাদের। ওকে, এবারে টেস্ট এক্সামের পরে এই একই ব্যাচের মধ্যে তোমাদের এবিটিএ কোশ্চেন পেপারের লং কোশ্চেন ও সলিউশন আমরা নিয়ে আসবো। ওকে, তো সবাই প্রস্তুত? ওকে, আর সবাইকে বলবো যে একটু মন দিয়ে পড়াশোনা করো। বেশি আর সময় নেই, পুজোতে কয়েকটা দিন তোমরা কাটিয়ে একটু ঘুরে নাও, তারপরে কিন্তু আবার লেগে পড়ো। কোনো সময়ের অপচয়ের কোনো জায়গা নেই এখানে। ওকে, বেশি সময় ওয়েস্ট করবে না তোমরা, তাতে কিন্তু তোমাদের টেস্ট এক্সামে কিন্তু অনেকটা প্রবলেম হতেও পারে। তাই বলছি যে 1-2 দিন একটু এনজয় করো, কিন্তু তোমাদের কিন্তু তারপর থেকে কিন্তু আবার পুনরায় ফিরে আসো তোমরা পড়াতে। আমার কিন্তু আমি তোমাদের ম্যাক্সিমাম চেষ্টা করব রেগুলার তোমাদের ভিডিও নিয়ে আসা। আপাতত এইটুকু বলতে পারবো যে তোমাদের, যে তোমরা যখন আহ, যে কোনো সময় পাবে ভিডিওটা কিন্তু দেখে নিবে। ওকে, রেগুলার ভিডিওগুলো যে আসবে না, সেখানে তোমরা কিন্তু যে কোনো একটা সময় বের করে 1 ঘন্টার যতটা তোমাদের ক্লাস আসবে, কোনো একটা মডেল কোশ্চেন পেপারে যে পার্টগুলো আসবে, সেটা কিন্তু যে কোনো সময় একটা দেখে নাও। তাতে কি হবে বলো তো, তোমাদের রেগুলারিটি মেনটেন থাকবে। রেগুলার যদি তোমরা পড়াশোনা করো, একটা ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে না? তাই বলছি যে রেগুলারিটি মেনটেন করবে, একটু হলেও কম সময় হলেও একবার দেখে নিবে। অ্যাপ্লিকেশনে ঢুকে একটা ভিডিও আপাতত দেখে নাও, তাতে কি হবে, টাচে থাকবে, ডিটাচ হয়ে যেও না। এইটুকু তোমাদের আমি বলছি। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট 1 এর লং কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5। বলছে, এক ব্যক্তি 30,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6% হয়। বলছে 3 বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা শোধ করলেন, এইটুকু তোমাকে জানতে চেয়েছি। এই কোশ্চেনটা করার আগে তোমাদের একটা জিনিস আমি বোঝাবো, যে সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতেই হবে এরকম কোশ্চেন যদি তোমরা ফেস করো। তো দেখো, আগে কনসেপ্টটা বোঝাই। সুদ আসল মানে কি অ্যাকচুয়ালি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল যেটা হচ্ছে, সেটাই হচ্ছে কি বলো, আমাদের সমূল চক্রবৃদ্ধি। ইয়েস অর নো? সেটাই হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এবারে বলো বাবু তোমরা, যে স্যার সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি বলো? P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n। এবারে পিটা কি বলো? পিটা হচ্ছে আমাদের আসল। ওকে, আর হচ্ছে কি বলো? বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ওকে, আর এন হচ্ছে কি বলো? সময়। ওকে স্যার, এইটা তো হচ্ছে আমার পি, আর এবং এন। ওকে, তো এইটা তোমরা জানো। তাহলে আমি নতুন কি বললাম? নতুন কিছুই বলিনি। যেই সূত্রটা রয়েছে, কনসেপ্ট যেটা বলবো সেই কনসেপ্টটা তোমরা কিন্তু মনে রাখবে। দেখো, বলছে, তোমাকে বললাম আমি যে একটা টাকা রয়েছে আসল, যেই টাকাটা বলছে পি টাকা। ওকে, বলছে এই পি টাকা
এই পি টাকা টোটাল 3 বছর চক্রবৃদ্ধি সুদ হারে কিন্তু থাকবে। কত টাকা? এই পি টাকা। ওকে, এই আসলটা টোটাল 3 বছর চক্রবৃদ্ধি সুদ হারে থাকবে। এবারে আমি বললাম যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার না বলে দিয়ে আমি 3টা চক্রবৃদ্ধি সুদের হার দিব। দেখো, প্রথম বছর প্রথম বছর প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে দিলাম আমি R1%। ওকে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে দিলাম আমি R2%। এবং তৃতীয় বছরে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে দিলাম আমি R3%। ক্লিয়ার হয়েছে? এবারে বলবো যে ওই পি টাকা টোটাল আমি কত বছর খাটিয়েছি। তাহলে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তার মানে তৃতীয় বছরের শেষে, মানে কি 3 বছর হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? তাহলে বলছে যে 3 বছরে সুদ আসল কত হবে। এই 3 বছরে সুদ আসল কত হবে এটা তোমাকে জানতে চেয়েছি। ওকে, 3 বছরের শেষে। তার মানে এইখান থেকে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সুদ আসল মানে এক্ষুনি বললাম আমি, কি বলো, সমূল চক্রবৃদ্ধি সুদ। ইয়েস অর নো? সমূল চক্রবৃদ্ধি সুদ। ইয়েস অর নো? তার মানে সমূল চক্রবৃদ্ধি সুদ হবে যে টাকাটা রেখেছো পি ইন্টু 1 + R1/100 ইন্টু 1 + R2/100 ইন্টু ইন্টু 1 + R3/100। বলবে স্যার এইটা হবে কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি কত বছর পরে বাবু বলো? 3 বছর পরে। এবারে কেন এই কারণটা হচ্ছে কি, দেখো, যখন প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে R1%, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ কি জানি, কনসেপ্ট বলছে যে যে 1 বছর পরে সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সেটা দ্বিতীয় বছরের শুরুতে ওটা আসল হয়ে যায়। হ্যাঁ কি না? তার মানে দেখো, প্রথম বছরে যে R1% কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার রয়েছে, তাহলে প্রথম বছরে অ্যাকচুয়ালি সমূল চক্রবৃদ্ধি কত? P × 1 + R1/100। এবারে দ্বিতীয় বছরে যে R2 চলে এসছে, এইটা কিন্তু হয়ে যাবে বাবু, কি বলো, এটাই হয়ে যাবে আমাদের আসল। ইয়েস অর নো? এবং এই আসলের উপরে আবার দ্বিতীয় বছরে দেখো 1 + R/100, R2/100 হোল টু দা পাওয়ার n, মানে কি 1 বছরই আমি নিয়েছি। আবার এই পুরোটা হয়ে যাবে দ্বিতীয় বছরের শেষে আসল। আবার কি হবে, R3টা হয়ে যাবে তৃতীয় বছরের শুরুতে, যেহেতু আমার চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, তাই এই আসল P × 1 + R3/100 এটা হয়ে যাবে কি তৃতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো এই জিনিসটা কিন্তু আমাকে এখানে কাজে লাগাতে হবে। দেখো কি বলেছে। তাহলে আমার যেটা দেওয়া রয়েছে, এবারে নিশ্চয়ই তোমরা একাই করতে পারবে। ইয়েস অর নো? বলো দেখি, একা করতে পারবে হ্যাঁ কিনা? তাহলে দেখ, এক ব্যক্তি এত টাকা 3 বছরে জন্য এমন ভাবে ধার করলেন, তার মানে বলো আমাকে আসল কত হবে। আসল কত দেওয়া রয়েছে, ধার করেছেন মানে ওটাই হচ্ছে আসল, 30,000 টাকা। ইয়েস অর নো? সুন্দর, ধীরে ধীরে করব, মন দিয়ে করবে, জিনিসগুলো বুঝে নাও। নেক্সট, মানে কোনো অঙ্ক যদি চেঞ্জও থাকে তোমরা যেন করতে পারো, আমি এইভাবে কিন্তু তোমাদের করাবো। ওকে, এবারে দেখো সময় কত বলে দিয়েছে বলো এখানে, এন সমান দিয়ে দিয়েছে 3 বছর। ওকে, কিন্তু দেখো প্রথম বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 4%। তাহলে আমি কি লিখবো এখানে? প্রথম বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাশে লিখবো R1। ইয়েস অর নো? 4%। ওকে, দ্বিতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R2 সমান 5%। তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R3 সমান 6%। ইয়েস অর নো? কি বলেছে? সুদে মূলে কত টাকা শোধ করবে, তার মানে 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি বাবু কত বলো? এক্ষুনি আমি বললাম, কি বলো,
পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। ইয়েস অর নো? এত টাকা হয়ে যাবে। ওকে, পি এর মান কত হলো? 30,000 ইন্টু 1 প্লাস R1 কত? 4/100 ইন্টু 1 প্লাস R2 কত? 5/100 ইন্টু 1 প্লাস R3 কত? 6/100। এত টাকা হয়ে যায়। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? এবারে কি করবে তোমরা? যোগ করে দিবে যেটা রয়েছে এখানে। দেখো ক্যালকুলেশন তোমরা নিজেরা পারবে, তবু আমি করে দিচ্ছি। এটা হবে 104। কত হবে বলো? নিজেরা করো। খাতা পেন নিয়ে বসছো তো? অবশ্যই খাতা পেন নিয়ে বসলো। আমি সবাইকে বলবো খাতা পেন নিয়ে বসবে। আমি যখন অঙ্ক করাবো কোনো জিনিস সঙ্গে সঙ্গে যখন বলে দিচ্ছি না, তুলে নিবে, লিখে নিবে। এইভাবে পড়াশোনা করো। ওকে, এমনি এমনি বসে গেলে কোনো লাভ নেই। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি বলছি? কাটাকাটি করবো আমরা। দেখো এখানে দুটো শূন্য, টোটাল 4টা শূন্য কেটে দিয়ে দিবে। ওকে, তাহলে পড়ে থাকছে, দেখো এখানে উপরে থাকছে আমার বলো 3 ইন্টু 104 ইন্টু 105 ইন্টু 106, নিচে থাকছে 100। এবারে বাবু তোমরা ভাগ করে নিবে। আমি একটু ক্যালকুলেটারে করে নিচ্ছি। ঠিক আছে? 3 ইন্টু, নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? 104 ইন্টু 105 ইন্টু 106 ইন্টু, আচ্ছা 106 ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই কত আছে? 100। তার মানে এটা হচ্ছে 34, 72, 56, 0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 34, 72, 56, 0। নিচে আছে কত? 100। তাহলে দুটোর আগে দশমিক বসিয়ে দিব। তার মানে 34, 72, 5.60 টাকা। মানে অ্যাকচুয়ালি 34,725.60 টাকা হবে 3 বছরের শেষে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব দিয়ে কি লিখবো বলো? অতএব দিয়ে লিখবো 3 বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা শোধ করলেন। তাহলে 3 বছরের শেষে তিনি সুদে মূলে 34,725.60 টাকা শোধ করলেন। ওকে, ইজি না? বলো, অঙ্কটা ইজি লাগলো? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, একদম ইজি। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমি। হুম। আচ্ছা বাবু, তোমার বলবে স্যার, একটু বলে দিই আমি যাওয়ার আগে। বলবে স্যার এখানে যদি আমার 4 বছর বলতো, অবশ্যই হবে। দেখো যদি আমি এখানে ধরো চতুর্থ বছরের শেষেও বলতো, চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার ধরো R4% হতো। ওকে, তাহলে এখানে 4 বছর হয়ে যেত। তাহলে 4 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি এর সঙ্গে গুণ হয়ে যেত কি 1 প্লাস R4/100। ক্লিয়ার হয়েছে? যা থাকুক না কেন পরপর পরপর গুণ করে চলে যাবে 1 প্লাস করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে নেক্সট। আচ্ছা, বলেছে একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3। ওকে, 4 মাস পর প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন এবং এটা তার 8 মাস পরে লিখবে। মানে অ্যাকচুয়ালি 12 মাস নিতে হবে। তো তার 8 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লাভ্যাংশ হবে? এখানে তার 8 মাস কেন করলাম বুঝতে পারলে তো? 8 মাস পরে মোট লাভ নয়, তার 8 মাস মানে এখানে একটা 4 মাস আছে, আর তার 8 মাস মানে হচ্ছে 12 মাস। হলো? তাহলে 12 মাস পর মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 বছর পরে 61,050 টাকা লাভ হয়েছে। বলছে তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসেব করে লিখতে বলেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ওকে, তাহলে প্রথমে কি করব ও বলো আমাদের। তাহলে অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি জানি বলো? যে মূলধনের যে অনুপাতটা বেরোবে, ওই মূলধনের অনুপাতে যে মোট লাভ হবে, ওই মোট লাভ যদি মূলধনের অনুপাতে আমি ভাগ করে দিই, তাহলে ওটাই হবে কি লাভ্যাংশ। ক্লিয়ার হয়েছে না হয়নি?
যে মোট লাভ যেটা থাকবে ওটাকে যদি আমি মূলধনের অনুপাতে ভাগ করে দিই তাহলে ওটাই হবে কি তাদের প্রত্যেকের লাভ্যাংশগুলো হবে, ইয়েস অর নো? তাহলে প্রথম যেটা দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু মূলধনের অনুপাত তো দেওয়া রয়েছে, ভালো কথা, কিন্তু মাঝখানে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, দেখো এইখান থেকে এতটা, এইখান থেকে আচ্ছা এতটা, এইখান থেকে এতটা, এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে যে তুমি ওইটা কিন্তু মূলধনের অনুপাতটা নিতে পারবে না। কেন? কারণ শুরুতে তো ওরা ওই টাকাটা দিয়েছিল, কিন্তু মাঝখানে ছেড়ছাড় হয়েছে, মানে কেউ একজন কি করেছে, প্রথম বন্ধু তুলে নিয়েছে কিছু টাকা, মানে অ্যাকচুয়ালি অর্ধেক টাকা তুলে নিয়েছে, তার মানে কিন্তু মূলধন তো ওই অনুপাতে আর নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে আমি 12 মাস পরেই, অর্থাৎ টোটাল যে 8 4 12 মাস রয়েছে, 12 মাস পরে তো মূলধন অনুপাতটাকে দেখি, তার উপরে তো লাভ্যাংশের অনুপাতটা আমি ভাগ করব, কারণ কিছু টাকা সে তুলে নিয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো, তাহলে যদি আমি ধরে নিই, যে ধরি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধন যথাক্রমে 6x টাকা, 4x টাকা ও 3x টাকা। ঠিক আছে? যেখানে এক্স কি বলো, এক্স হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, এবারে দেখো 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন, তাহলে আমি তোমাকে যদি বলি যে প্রথম বন্ধুর প্রথম বন্ধুর মোট মূলধন, প্রথম বন্ধুর মোট মূলধন কত হবে বাবু বলো? প্রথম বন্ধুর মোট মূলধন হবে 6x টাকা, সে শুরুতে দিয়েছে। কত মাস খেটেছে বলো? 4 মাস খেটেছে, ইয়েস অর নো? এবারে ভালো করে শুনবে, 4 মাস পরে সে অর্ধেক তুলে নিয়েছে, তার মানে 6x আর নেই, 6x/2 হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি কত হয়েছে, 3x হয়ে গেছে। এটা কত মাস কেটেছে? বাকি 8 মাস কেটেছে, কারণ তো আমাকে তার 8 মাস পরে মোট লাভ বলেছে, তার মানে 4 চলে গেলে আর 8 মাস পড়ে আছে। এই টাকাটা হবে কি তাদের প্রথম বন্ধুর মোট মূল্য। তাহলে 6 4 24x প্লাস 24x, 8 3 24, মানে অ্যাকচুয়ালি 48x টাকা হবে, ইয়েস অর নো? এবারে দ্বিতীয় বন্ধু মোট মূলধন বাবু কত হবে বলো? যে স্যার এর তো 4x, কিন্তু তুলেনি, এ কোথাও তুলেনি, যোগও করেনি, তার মানে 4x টাই তার 12 মাস কেটেছে, তাহলে 12 4 48x। বলছে তৃতীয় বন্ধুর, এটা মাসিক, এটা 1 মাসের অনুপাতে হয় মূলধনগুলো, ঠিক আছে? তো এটা কত হয়ে যাবে বলো? 3x × 12 টাকা, মানে হচ্ছে 36x টাকা। ওকে, এর পরে আসবো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের যেইটা এই এই টাকাটা ওই অনুপাতেই ভাগ, ইয়েস অর নো? অনুপাত কত হবে? 48x অনুপাত 48x অনুপাত 36x। ওকে, সাধারণ অনুপাত x ≠ 0 ধরতে হলো, সেটা তো ধরা হবে। এবারে দেখো 12তে কেটে দাও, 12 3 12 4 12 4, তাহলে পাচ্ছি কত বাবু বলো? আমি স্যার 4:4:3, 4:4:3। ঠিক আছে? এবারে মোট লাভ কত বলে দিয়েছে বলতো? মোট লাভ, মোট লাভ বলে দিয়েছে 61,050 টাকা। তাহলে এই টাকাটা এই অনুপাতে ভাগ হয়ে যাবে, তাহলে প্রথম বন্ধু পাবে বলো? প্রথম প্রথম বন্ধু পাবে, বাবু বলো কত পাবে? আনুপাতিক ভাগ, আর কত হবে স্যার? 4/4 4 8 3 11 গুণিতক 61,050, এত টাকা। এটাকে যদি আমি কাটাকাটি করি কত হবে? 11 5 55, 6 0, 11 5 55, 11 5 55,
5,550 টাকা গুণিতক 4 শূন্য, 5 4 20, 5 4 20 2 22, 5 4 20 2 22, মানে 22,200 টাকা আসছে। এবারে বাবু একটা জিনিস বলো তো তোমরা, যে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুও পাবে নিশ্চয়ই, সেও 4/11 গুণিতক এটা আসবে, তার মানে এও কিন্তু সেম টাকা পাবে, 22,200 টাকা, ইয়েস অর নো? কিন্তু তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা শুরু হবে। তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে, তার কত আছে? 3 আছে, তাহলে 3/11 গুণিতক 61,050 টাকা, ইয়েস অর নো? কাটাকাটি করো, 5 5 5 0, 5,550 গুণিতক 3, মানে হচ্ছে 3 0 0, 5 3 15 5, হাতে 1, 5 3 15 1 16 6, হাতে 1, 5 3 15 1 16, 16,650 টাকা। তাহলে তিনজন বন্ধু কে কত টাকা করে পেলো বাবু বলো? কে কত টাকা করে পেলো? একজন পেলো, প্রথম বন্ধু পেলো 22,200 টাকা, দ্বিতীয় বন্ধুও পেলো 22,200 টাকা, তৃতীয় বন্ধু পেলো 16,650 টাকা। ক্লিয়ার হয়েছে? দেখো কে কত টাকা লাভ্যাংশ পাবে, এগুলো অ্যাকচুয়ালি পাবে মানে কি, লাভ্যাংশই পাবে, অতএব দিয়ে লিখে দিবে। ওকে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু লাভ্যাংশ পাবে যথাক্রমে 22,200 টাকা, 22,200 টাকা এবং 16,650 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি বল? অবশ্যই বুঝতে পেরেছো। হুম, ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। ওকে, নেক্সট কোশ্চেনে আসবো। ওকে, এই দেখো 6-1 কোশ্চেনটা দিয়েছে। 6-1 কি বলেছে এখানে? বলছে ax² প্লাস bx প্লাস b ইজ ইকুয়ালস টু 0, সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলে দিচ্ছে p/q, তাহলে এইটা সমান 0 প্রুফ করতে তোমাকে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা দেখো এখানে কি করব আমরা, সমীকরণটা কি আছে বলতো? ax² প্লাস bx প্লাস b ইজ ইকুয়ালস টু 0। এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ রয়েছে যেখানে a নট ইকুয়ালস টু 0 থাকবে। আচ্ছা, বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে কত? p/q। তাহলে আমি এই যে সমীকরণের বীজদ্বয়, তাহলে ধরি বীজদ্বয় ধরি বীজদ্বয় px ও qx, যেখানে x টা কি বলো? x টা হচ্ছে সাধারণ অনুপাত এবং x টা কিন্তু নট ইকুয়ালস টু 0 আমাকে ধরতে হবে। ওকে, মেন কথা হচ্ছে কি এখানে, তোমাদের কি মনে আছে? যে স্যার আমাদের তো মনে আছে যে বীজদ্বয়ে যে বীজদ্বয়ে বীজদ্বয়ে যোগফল কি পড়েছিলে, মানে হচ্ছে px প্লাস qx যেটা হবে, বীজদ্বয়ের যোগফল যোগফল কি পড়েছিলে বাবু বলো? যোগফল পড়েছিলে -b/a, ইয়েস অর নো? দেখো -b/a, এখানে এক্স এর সহগ বাই x² এর সহগ -b/a। আচ্ছা, তাহলে বলবে স্যার বীজদ্বয়ের যোগফল মানে কি বলো? px প্লাস qx, ইয়েস অর নো, ইজ ইকুয়ালস টু -b/a। বলবে স্যার এখান থেকে যদি আমি p প্লাস কিউ বের করে নিই তাহলে হবে কত বলো? -b/, এক্সটা কিন্তু কমন হয়ে গেলে নিচে এক্স হয়ে যাবে, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে বীজদ্বয়ের গুণফল কি হয়? বলবে স্যার এটা কিন্তু আমাদের মনে আছে। কি মনে আছে? ভালো করে দেখ, বলছে c/a। অ্যাকচুয়ালি c/a মানে কি? ধ্রুবক সংখ্যা বাই এ, ধ্রুবক এখানে কত আছে? b, তাহলে b, a কত আছে? x² এর সহগ a, এইটা হবে। তাহলে আমি যদি বসিয়ে দিই px ইন্টু qx সমান কত হবে? b/a। ওকে, ক্লিয়ার না হলে বলবে কিন্তু। ঠিক আছে, এবারে দেখ এখান থেকে পি কিউ, এখান থেকে পি কিউ সমান কত পাবো? বি বাই, দেখো এক্স ইন্টু এক্স, x² নিচে ax² হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে একটা বেরোলো -b/ax, আর পি কিউ বেরোলো কত? b/ax²। এবারে আমরা কি করব বাবু? বাম পক্ষ থেকে শুরু করব, ডান পক্ষের দিকে প্রমাণ করব। তাহলে বাম পক্ষ থেকে শুরু করলাম। কি আছে? √p/q
প্লাস রুট ওভার কিউ বাই পি মাইনাস রুট ওভার বি বাই এ। ওকে, আচ্ছা এই প্রথম দুটোকে করব আমি। দেখো এই দুটো থেকে কি পেতে পারি, এই দুটো প্রথম দুটো থেকে কি পেতে পারি লিখতে পারি না, রুট পি বাই রুট কিউ সমান প্লাস রুট কিউ বাই রুট পি মাইনাস যেমন আছে সেরকম রেখে দাও। ক্লিয়ার? এবারে লসাগু কত হবে, রুট পি ইন্টু রুট কিউ, মানে রুট কিউ ইন্টু রুট পি হবে কি বাবু বলো, লসাগু। এবারে রুট পির সঙ্গে রুট পি গুণ হলে কত হবে, পি হয়ে যাবে, কারণ দুটো রুট ওভার যেরকম তোমরা পড়েছো কি বলো, রুট টু ইন্টু রুট টু কত হয়, টু হয়। রুট পি ইন্টু পি কত হবে বলো, পি হয়ে যাবে, প্লাস রুট কিউ ইন্টু রুট কিউ কি হবে, কিউ হয়ে যাবে, মাইনাস রুট ওভার বি বাই এ। ওকে, এবারে পি প্লাস কিউ এর মান কত জানি আমি, এখানে মাইনাস বি বাই এ এক্স, তাহলে এখানে লিখবো কি মাইনাস বি বাই এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার পি কিউ, এটা মানে কি বলো, এটা মানে কি রুট ওভার পি কিউ, ঠিক না? তাহলে রুট ওভার পি কিউ এর ভ্যালু কত, বি বাই এ এক্স স্কোয়ার মাইনাস রুট বি বাই এ। আচ্ছা অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, আমি তোমাদের বলে দিই, অঙ্কটা ভুল আছে, হয় এখানে প্লাস দাও সব থেকে বেস্ট, আর যদি না হয় তাহলে ডিএক্সটার আগে মাইনাস দাও, দিলে অ্যাকচুয়ালি আমার কিন্তু মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে। দেখো এখানে দুটো মাইনাস চলে আসছে, মানে হচ্ছে কাটবে না, জিরোতে তো আসবে না। তাই আমি তোমাদের বলবো যে তোমরা এটাকে প্লাস করে করো, নাহলে এটা যে কোনো একটা দিকে করতেই হবে, হয় এটা প্লাস করো, আর এটা যদি প্লাস না করো তাহলে কিন্তু এইখানে মাইনাস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের এইখানে প্লাস করে করে দিচ্ছি, এটা আমি প্লাস করে করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো সব প্লাস করতে হবে, না হলে কিন্তু এটা ক্যান্সেল হবে না, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ওকে, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ঠিক লজিকে করে যাব, লজিক যদি ঠিক থাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ এক্স ইন্টু, আচ্ছা এইটা কত হবে বলো, রুট ওভার বি বাই এ এক্স স্কোয়ার, মানে এটা যদি উপরে উল্টে যায় তার মানে কত হবে, রুট ওভার এ এক্স স্কোয়ার বাই বি হয়ে যাবে, ইয়ে শূন্য প্লাস রুট বি বাই এ। ওকে, তাহলে মাইনাস বি বাই এ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার যদি আমি বাইরে বের করে আনি একটা এক্স বেরিয়ে আসবে কারণ জোড়া আছে, কিন্তু এইটা চেঞ্জ হবে না, কিন্তু এ ও জোড়া নেই বি ও জোড়া নেই, শুধু এর এক্সটা বেরিয়ে আসবে, বাকি কিন্তু রুট ওভার এ বাই বি থাকবে, এক্সটা শুধু আমার বাইরে বেরিয়ে আসবে, প্লাস রুট বি বাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখো ক্যালকুলেশন সুন্দর করে করে যাব, তাহলে মাইনাস বি বাই এ এক্স, এ এক্স, এবারে ডাইরেক্ট করে দিই, দেখো এক্স এক্স কেটে দাও আগে, ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে, এবারে এইটাকে পুরো রুট ওভার নিয়ে যাও। দেখো বি কে যদি রুট ওভারের নিচে ভেতরে ঢোকাই তাহলে দেখো এ তো আছে, ভেতরে কিন্তু বি স্কোয়ার হয়ে ঢুকবে, বি স্কোয়ার বাইরে বেরিয়ে এলে একটাই বি বেরিয়ে আসবে। আচ্ছা এটাকে যদি আমি রুট ওভারের ভেতরে ঢোকাই তাহলে এ স্কোয়ার ইন্টু বি, বি যেমন আছে থাকবে, এ স্কোয়ারটা এ হিসেবে বাইরে বেরিয়ে আসে, মানে এ যদি ভেতরে ঢুকাই রুট ওভারের ভেতরে স্কোয়ার হয়ে ঢুকবে। ওকে, এগুলো নিশ্চয়ই বেসিক জিনিস তাই না? ওকে, তাহলে দেখো এখানে কাটাকাটি যদি আমি করি দেখতে পাচ্ছি এখানে এ কেটে গেলে নিচে একটা এ পড়ে থাকে, বি কেটে গেলে উপরে একটা বি পড়ে থাকে, তাহলে অ্যাকচুয়াল পাচ্ছি কত আমি, রুট ওভার বি বাই এ, তাহলে মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওভার বি বাই এ দিলেই এখানে এটা কি হয়ে যাবে, কেটে গিয়ে আমার শূন্য চলে আসবে। ঠিক আছে, কত আসবে বলো, শূন্য, না হলে কিন্তু আমার শূন্য আসার কোনো সম্ভাবনা ছিল না। এলএইচএস ধরেছিলাম বাম পক্ষ, এটা আর এইচএস হয়ে যাবে রুট। ওকে, একদম ধরে ধরে বোঝাবো, ঠিক আছে, এটাকে আমরা এলএইচএস আর এইচএস লিখে দিয়েছি, বাম পক্ষ ডান পক্ষ। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, একদম ক্লিয়ার। ওকে, প্রিন্টিং মিস্টেক কোনো কারণে হয়ে গেছে, কোথায় ছিল, যে কোনো একটা জায়গায় মিস্টেক করে এখানেও মাইনাস রাখতে পারো তাতেও হবে, কিন্তু কারণ কি বলতো, মাইনাস বি বাই এ হয়ে গেলে কত, মাইনাস বি বাই এ হয়ে যাবে। ওকে, তখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাওয়া মানে কি, এইটা প্লাস হয়ে যাওয়া মানে কি, এগুলো সব প্লাস হয়ে যাবে, এটা মাইনাস তখন রাখতেই হবে, দিলেই কাটবে শেষে। ক্লিয়ার হয়েছে, লজিকটা বোঝাতে পেরেছি তো আমি? ব্যাস। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। যদি না বুঝতে পারো সব সময় মনে রাখবে যে
একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে যে কোন কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো না, তাহলে কিন্তু সেই কোশ্চেনটা আমি অবশ্যই বুঝিয়ে দিব। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। বলছে দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের কত দাগ হলো, 6-এর 1 হয়ে গেল, 6-এর 2-এ আসবো আমরা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6-এর 2 নম্বর বলছে দেখো, একটি প্রেক্ষাগৃহে সারি ও স্তম্ভ আকারের বসার ব্যবস্থা আছে। প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা ও বসবাস বসবার আসনের সংখ্যা সমান। সারির সংখ্যা এবং আসন সংখ্যা সমান, মানে এটার মানে বোঝাতে চাইছে এখানে, বলছে যে ধরো আমার এই রকম 4টা সারি আছে। ওকে, বলছে 4টা সারি যে আছে, যতগুলো মোট যে সারির সংখ্যা থাকে, মানে 4টা সারি আমি করলাম এখানে, 4টা সারি রয়েছে, এরকম রো রয়েছে। বলছে বসবার আসনের সংখ্যা কিন্তু সমান, মানে কি, যতগুলো সারি আছে ততগুলো কিন্তু এক একটা সারিতে বসবার আসন রয়েছে। এখানেও আমার 1 2 3 4, মানে এখানে 4 জন বসবে একটা সারিতে, তাহলে 4টা করে রয়েছে, ইয়েস অর নো, 4 4। ওকে, একদম ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে যতগুলো আমার কি রয়েছে বলো, সারি রয়েছে, ততগুলো প্রতি সারিতে বসবার আসনের সংখ্যা রয়েছে। মোট সারির সংখ্যা, বসবার আসনের সংখ্যা কিন্তু এখানে সমান বলে দিয়েছে। এবারে বলছে যখন সারির সংখ্যা আমি দ্বিগুণ করব, সারির সংখ্যা কি বলছে, যখন দ্বিগুণ করব আমরা, প্রতি সারিতে আসন সংখ্যা 10টি কমানো হয়, তখন আসন সংখ্যা 300টি বৃদ্ধি পায়। ওকে, কতগুলো বৃদ্ধি পেয়েছে এখানে, 300টি বৃদ্ধি পেয়েছে। ওকে, তার মানে একটা জিনিস বলো আমাকে, দেখো এখানে 4টা আমি নিয়েছি। ওকে, তাহলে এখানে কতগুলো আসন রয়েছে বলো তো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আসন রয়েছে। এবারে আমি তো এটা ছোট বলে হিসেব করে দিলাম যে 16টা আসন রয়েছে, কিন্তু যখন বেশি থাকবে, তোমার কাজ হচ্ছে, যেহেতু যতগুলো সারি ততগুলো আসন সংখ্যা বলেছে, তার মানে মোট আসন সংখ্যা কিন্তু এখানে 4 × 4ই হয়ে যাবে, কারণ দুটো তো সেম বলেছে। 4 × 4 মানে 16টি হয়ে যাবে। যদি এখানে 5টা সারি থাকতো তাহলে 25টা আসন সংখ্যা হয়ে যেত, 6টা থাকলে 36টা হয়ে যেত। ক্লিয়ার হয়েছে কি বোঝাতে চাইছি আমি? এবারে অঙ্কটাকে আগে বুঝিয়ে দিই, তারপরে লিখে করবো। আগে আমার কাজ হচ্ছে বোঝা। দেখো, মন দিয়ে শুনবে, প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা আমি যদি এক্স ধরে নিই, বসবার আসনের সংখ্যা তাহলে কত হয়ে যাবে, প্রতি সারিতে এক্স হয়ে যাবে, হ্যাঁ কি না? বসবার আসনের সংখ্যা প্রতি সারিতে এক্স হয়ে যাবে। তার মানে দেখো, তার মানে এখানে এটাই বোঝাচ্ছে যে টোটাল যে আমার আসন সংখ্যা নিশ্চয়ই এক্স গুণিতক এক্স টি, ইয়েস অর নো? আমি এক্ষুনি বললাম কি, 4টা করে যদি আমার সারি থাকে, প্রতি সারিতে করে যদি আমি 4টা করে আসন থাকে, ঠিক আছে, এই তো 4টা করে আসন বলেছে, আসন সংখ্যাও সমান, তার মানে স্তম্ভাকারে আকারে রয়েছে আসন সংখ্যা। ওকে, আচ্ছা আচ্ছা, সারি ও স্তম্ভ আকারে বসার ব্যবস্থা, তার মানে টোটাল আমার অ্যাকচুয়ালি x × x টি, অর্থাৎ x² আমার কি রয়েছে, আসন রয়েছে। কিন্তু শর্ত কি বলেছে, যখন সারির সংখ্যা দ্বিগুণ হবে, মানে কি, সারির সংখ্যা মানে কত আমার xc, তাহলে 2x করলাম, প্রতিটি সারিতে আসন সংখ্যা 10টি কমানো হয়েছে। প্রতিটি সারিতে এক্সটি সারি ছিল, প্রতিটি সারিতে আসন সংখ্যা কত করে কমানো হচ্ছে, 10টি করে কমিয়ে দিয়েছি, তাহলে যেই আমার শর্ত দিয়ে দিচ্ছে তখন আসন সংখ্যা কত হয়ে গেছে, 2x × x−10, কারণ সারি 2x, আসন সংখ্যা 10 কমে গেলে x−10, আমি কি বলেছি, গুণ করে দিলেই হবে আমার আসন সংখ্যা। বলছে হওয়ার পরে
এইটা কার সঙ্গে সমান হবে? তখন আসন সংখ্যা 300টি বৃদ্ধি পাবে। তাহলে বলো আসন সংখ্যা অ্যাকচুয়ালি ছিল কত? আসন সংখ্যা অ্যাকচুয়ালি ছিল কত? এক্স স্কোয়ার এক্স গুণিতক এক্স, সেখান থেকে 300টা বেশি হয়ে যাবে। এইটাই হবে কি আমাদের ইকুয়েশন। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে তোমাদের কি কাজ হবে বলো তো? তোমাদের কি কাজ হবে যে একবার তোমরা ব্যাক করে দেখে নাও, ঠিক আছে? দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তারপরে তো আমি তোমাদের লিখিয়ে সুন্দর করে করে দিচ্ছি। ওকে, টেনশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু ভিডিওগুলো রেগুলার তোমরা দেখতে থাকো। ওকে, তোমরা পরীক্ষায় আমি তো বলবো তোমরা আগুন লাগিয়ে আসবে, ঠিক আছে? একদম ঝড় তুলে দিবে তোমরা পরীক্ষা, এইটুকু আমি তোমাদের বলতে পারি। ওকে, শুধু আমার কথাগুলো যদি তোমরা মেনটেন করে চলো তো। তাহলে ধরে নিব আমি, ধরি প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা এক্সটি ও বসবার আসনের সংখ্যা এক্সটি। কেন দুটো সমান বলে দিছি? এক্সটি এক্সটি ধরবো। এবারে মোট আসন সংখ্যা হবে, বলো, মোট আসন সংখ্যা হবে, কুইক বলো, এক্স গুণিতক এক্স টি। কেন? আমি এক্ষুনি বলেছি এক্স স্কোয়ার টি হয়ে যাবে মোট আসন সংখ্যা। হলো? এবারে সারির সংখ্যা দ্বিগুণ করলে প্রতিটি সারিতে আসন সংখ্যা 10টি কমানো হয়েছে, তার মানে আমি শর্তানুসারে লিখবো, শর্তানুসারে লিখবো, শর্তানুসারে লিখবো আমি সারির সংখ্যা দ্বিগুণ হয়েছে মানে 2x হয়েছে, প্রতিটি সারিতে আসন সংখ্যা কমানো হয়েছে মানে প্রতিটি সারিতে এক্সট্রা করে আসন রয়েছে, x-10 করা হয়েছে, এদের গুণ করলেই হবে গিয়ে মোট আসন সংখ্যা। বলছে সারি দ্বিগুণ করে আসন সংখ্যা প্রতি সারিতে যদি 10টি করে কমানো হয় তাতে যে মোট আসন সংখ্যা হবে সেটা আগের যে আসন সংখ্যা ছিল এক্স স্কোয়ার তার থেকে তার থেকে তার থেকে 300 বেশি হবে। আশা করি বোঝাতে পেরেছি আমি। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণ আসবে, দেখো এখানে 2x² তারপরে 20x সমান এক্স স্কোয়ার প্লাস 300, এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে চলে আসো, 2x² মাইনাস 20x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 300 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2x², আচ্ছা এটা হয়ে যাবে কি বলো, এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে কেন? 2x² মাইনাস এক্স স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস 300। মধ্যসহগ বিশ্লেষণ জানো 300 রয়েছে বাবু, বলো 300 রয়েছে, তার আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস করে আমি 200 মেলাবো, 20 মেলাবো। আমি একদম ইজি দেখতে পাচ্ছি 300 গুণিতক 10 মানে 30 গুণিতক 10 মানে 300, আর 30 থেকে 10 বাদ দিলে হবে 20। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো সবার? তাহলে x² মাইনাস 30x প্লাস 10x মাইনাস 300 ইজ ইকুয়ালস টু 0। বা এক্স কমন নিয়ে নাও, x-30 প্লাস 10 কমন নিয়ে নাও, x-30 ইজ ইকুয়ালস, বা দুটো থেকে x-30 কমন আছে, এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। অতএব x-30 ইজ ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। বা x সমান কত হয়ে যাবে বাবু বলো? 30, x সমান হয়ে যাবে -10। এবারে এটা গ্রহণযোগ্য নয়। কেন? আসন সংখ্যা আবার আসন সংখ্যা আবার -10 কি করে হয়? গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে আমাকে কোশ্চেনে কি চেয়েছে বাবু? বলছে প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা কত। তাহলে আমার প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা, আমি এক্স কে তো
মোট সারিই ধরেছিলাম, প্রেক্ষাগৃহে মোট সারির সংখ্যা, মোট সারির সংখ্যা, সারি নয় সারি, উচ্চারণটা তোমরা যে কেমন শুনছো আমি জানি না, সারি বলছি আমি, সারির সংখ্যা, সারি নয়, সারির সংখ্যা 30টি। এবারে তোমাকে যদি বলে প্রেক্ষাগৃহে মোট আসন সংখ্যা কত হবে, পরীক্ষায় ধরো দিয়ে দিল, তাহলে মোট আসন সংখ্যা কত হবে, যেটা আমার এখানে প্রয়োজন নেই, তাহলে মোট আসন সংখ্যা এবারে বলে দাও, সারিও 30 আর কি এও 30, আসন সংখ্যা প্রত্যেকটাতে 30, তাহলে এতটি হয়ে যাবে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 900টি হয়ে যাবে মোট আসন। ক্লিয়ার আছে, কিন্তু আমার এত দূর হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার তো, নেক্সট যাই। হুম, দেখো কি বলেছে এখানে, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলেছে যে 3x - 2y, আচ্ছা এটা অনুপাত, ওকে ঠিক করে নিবি, ভ্যারিজেস দেওয়া রয়েছে, অনুপাত x+3y = 5:6 হলে 2x+3y অনুপাত 3x+4y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে অনুপাত দেওয়া রয়েছে, তার মানে আমি লিখতে পারি 3x - 2y বাই x+3y সমান 5/6, ওকে লিখতে পারি। তাহলে কোনাকুনি যদি আমি গুণ করে দিই, কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে 6 ইন্টু 3x - 2y, 5 ইন্টু x+3y, কোনাকুনি যদি গুণ করে দিই পেলাম এটা, তাহলে 18x - 12y, 10x+15y, কোনাকুনি গুণ করার পরে গুণ করলাম 18, আর এদিকে কি হয়ে যাবে বলো, 6×3 = 18, 5x, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 5x, আচ্ছা তাহলে 18x, x কে একদিকে নিয়ে আসি 5x, আর y কে একদিকে নিয়ে যাব 15y + 12y, ঠিক আছে, বা দিয়ে লিখবো, দেখতে পাচ্ছ তো বাটা কেটে গেছে, এদিকে করছি, তাহলে 13x সমান হবে 27y, বা দিয়ে কত লিখবো, বা দিয়ে আমরা লিখবো x/y সমান হচ্ছে 27/13, ইয়েস অর নো, তাহলে বা x/y = 27:13, ওকে। এইখান থেকে আমরা কি করতে পারি, x কে আমি 27k ধরতে পারি এবং y কে আমরা 13k ধরতে পারি, ইয়েস অর নো, x কে 27k, y কে 13k, যেখানে k হচ্ছে অশূন্য, ওকে। এবারে নট ইকুয়ালস টু 0। এবারে দেখো একটা জিনিস, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে 2x+3y অনুপাত 3x+4y, বুঝতে পারলে, আমাকে চেয়েছে এটা, তাহলে এটা যদি চাই আমি লিখতে পারি এখানে 2x+3y বাই 3x+4y, ওকে। তাহলে আমি মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 27k প্লাস 3 ইন্টু 13k বাই 3 ইন্টু 27k প্লাস 4 ইন্টু 13k, উপরে হচ্ছে 54k প্লাস 39, তাহলে 27×2 = 54k প্লাস 39k বাই 27×3 = 81k প্লাস 13×4 = 52k, ওকে, গুণ করলে যোগ করলে কত হবে, 9×4 = 13, 5×3 = 8, 1 = 9, কে তো কেটে যাবে, বাই এখানে 8×5 = 13, 1 3 3, এটা হবে অ্যান্সার, অর্থাৎ আনসার হবে 93 অনুপাত 133, অ্যাকচুয়াল অ্যান্সার হবে কত, 93 অনুপাত 133। এবারে বলবে স্যার আপনি মনে হচ্ছে ভুল করিয়েছেন, উত্তরে আছে কিন্তু অন্য, এবার বাবু বলে দিই আমি তোমাকে, উত্তরে যেটা আছে না, ওটা অ্যাকচুয়ালি কত আছে বলো তো, 17:13,
19 আছে, আমি দেখেছিলাম। কিন্তু এখানে কি হতো জানো কি, 2x প্লাস 5y বাই 3x প্লাস 4y করলে হতো। বুঝতে পারলে তো? দেখো, 2x প্লাস 5y, এই 3y এর জায়গায় যদি আমি 5y করে দিই, তাহলে একটা জিনিস বলো, এখানে এখানে 54k প্লাস 5y মানে 5 × 13k, 3 এর জায়গায় 5 বসালে মানে কত হবে, 13×5 = 65k বাই নিচে, ঠিক আছে, 133k, উপরে কত আসবে বলো, 5×4 = 9, 6×5 = 11, 119k বাই 133k, কে কে কেটে দাও, এটা দেখো সব ইয়েতে সাথে কেটে যাবে, 17 সাথে আর 19 সাথে, দিলে অ্যান্সার আসছে এখানে 17/19, অর্থাৎ 17:19। ওকে, তোমাকে বারবার বললাম না, কনফিউশনে পড়বে না, যে অঙ্কটা যদি প্রসেস ঠিক করে যাও, যেটা অ্যান্সার হবে ওটাই ঠিক। ঠিক আছে, এখানে অ্যান্সার এটা 5y ধরে অ্যান্সারটা ওইখানে বসিয়েছি। ঠিক আছে, দরকার নেই, আমার যেটা আছে আমি সেইভাবে অ্যান্সার বের করেছি, ওটা এটা অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু। ঠিক আছে, আর এটা মানে কি, যদি উত্তরের অ্যান্সার মেলাও, রায়ান মার্টিনের উত্তরের যেটা রয়েছে সেটা কিন্তু এখানে 5y নিয়ে আসতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। এরপরে দেখো, আমরা কিন্তু মাঝখানে যেটা কত দাগ হলো বলো তো, এটা 8 হলো, হয়েছে। এবারে 9-এর দাগের যেটা রয়েছে ওটা কিন্তু তোমাদের উপপাদ্য রয়েছে। ঠিক আছে, উপপাদ্য তোমরা দেখে করে নিবে, কোনো উপপাদ্য যদি প্রবলেম হয় বলবে। আমি বলেছিলাম উপপাদ্য এবং সম্পাদ্য যেটা ইজি জিনিস, এগুলো এখানে আমি পিকচার ড্র করব না। তবে এইটুকু বলছি, তোমাদের পরীক্ষার আগের সময়গুলোতে কয়েকটা উপপাদ্য বেছে তোমাদের আমি করিয়ে দিব, কয়েকটা সম্পাদ্য করিয়ে দিব, পরীক্ষা হলে চোখ বন্ধ করে যাবে, জিনিসগুলো রিমাইন্ড করবে, অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, আগে আমি অঙ্কগুলো কিন্তু প্রয়োগ করাবো তোমাদের, আমি এইটুকু, উপপাদ্য আর সম্পাদ্য আমি করাচ্ছি না। ঠিক আছে, তো মনে রাখতে যেন এটা, বলবে স্যার বারবার, যদি অনেকে এসএমএস করছো, স্যার এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আমি তোমাদের যেটা বলছি না, আমি যা যা করাবো তোমাদের তো বলে দিচ্ছি। ওকে, তো বারবার আবার সেই এসএমএস করছো তোমরা। দেখো, বলছে এবিসি ত্রিভুজ এবং ডিবিসি ত্রিভুজ একই ভূমি বিসি এর উপর, বিসি এর একই পাশে অবস্থিত। তাহলে প্রথমত আমি ছবিটা আগে আঁকি। ঠিক আছে, দেখো, দেখো এবিসি আর ডিবিসি, তাহলে দুটোর ভূমি কিন্তু বিসি, বলেছে না, একই ভূমি বিসি, একই পাশে অবস্থিত, একই দিকেই রেখেছি, দেখো এবিসি ডিবিসি। ক্লিয়ার হয়েছে? এত দূর অবধি আমরা কিন্তু ছবিটা আঁকলাম। এরকম পাট পাট করে যখন উপপাদ্য আসবে না, এরকম পাট পাট করে চেষ্টা করবে, দেখো কোনো কারণে ধরো নাও যদি আসে, তোমরা তো উপপাদ্য পড়েছো, চেষ্টা করবে এক একটা লাইন ধরে তোমরা চেষ্টা করো, একটু ইমাজিনারি পাওয়ার কিছুটা হলে লাগাতে হবে, একটু বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে, মাধ্যমিকে দিলে 100-এ 100 আসে, মানে 90 আউট অফ 90, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি পারবেই তোমরা, যদি আমি যেভাবে টেকনিক গুলো শেখাচ্ছি, এই টেকনিক গুলো যাতে তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই নয় যে অঙ্ক দেখলাম, আরে এ কি অঙ্ক, আরে ছবিটাই আঁকো না আগে, ছবিটাই আঁকো তো আগে, ছবি এঁকে যে উপপাদ্য গুলো পড়েছিলে সেগুলোকে রিমাইন্ড করো। আচ্ছা, এইটা ওইভাবে হলে হতো, ঠিক আছে, এই উপপাদ্যটা ওইভাবে ছিল, তার মানে তো এটা হতে পারে। দেখো, আমি ভালো মন দিয়ে শুনবে, নেক্সট কি বলেছে, বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু, তাহলে বিসি এর উপর আমি এখানে একটা বিন্দু নিলাম, যার নাম আমি ই দিলাম। হয়েছে, তাহলে এত দূর অব্দি আমার কমপ্লিট। বলছে ই বিন্দু দিয়ে এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা এসি এবং ডিসি বাহুকে এফ ও জি বিন্দুতে ছেদ করেছে। দেখো, এক একটা লাইন পড়বে, ই বিন্দু দিয়ে, তাহলে ই বিন্দু দিয়ে আমি কটা সরলরেখা টানবো, বিডি এবং এবি এর সমান্তরাল, তাহলে এবি এর সমান্তরাল করে, অর্থাৎ এবি এর সমান্তরাল, এই দেখো এবি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানবো। হয়েছে, আচ্ছা, যেটা বলছে যে সমান্তরাল এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো, ই থেকে
এ বি এর সমান্তরাল সরলরেখা টানার পরে যেটা এসি কে কি বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? সরি সরি, এফ বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে ছেদ করেছে বলেছে, তবে এফ বিন্দুতে ছেদ করেছে। আবার বিডি এর সমান্তরাল এই ই থেকে, এই দেখো বিডি, এইটা বিডি, বলছে এই বিডি এর সমান্তরাল সরল রেখা, বিডি এর সমান্তরাল সরল রেখা, বিডি এর সমান্তরাল সরল রেখা ডিসি বাহুকে, এই ডিসি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে ডিসি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার হচ্ছে? বলছে প্রমাণ করো এডি সমান্তরাল এফজি। দেখো এডি মানে এইটার সঙ্গে এফজি সমান্তরাল হবে, এইটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো স্যার এরকম অঙ্ক কোনোদিন করিনি, ঠিক আছে না, স্বাভাবিক, ঠিক আছে, এরকম অঙ্ক করনি। দেখো কিন্তু আমি তোমাকে বলবো, এই অঙ্কটা যখন আমি করানো কমপ্লিট করব, বলবে স্যার কি সোজা অঙ্ক ছিল, ঠিক আছে, কি সোজা প্রয়োগ ছিল, ভাববে তখন। দেখো তখন কিন্তু ইন্টারেস্টটা বাড়বে, কিন্তু প্রয়োগ করা নিজের এর করে করতে পারবে। তাহলে দেখো, তাহলে আমার প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে দেখো এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি এর একই ভূমি বিসি। ক্লিয়ার হয়েছে? একই ভূমি বিসি। আচ্ছা, এবারে দেখো ত্রিভুজ, এবারে আমি প্রমাণে যাচ্ছি, আরো রয়েছে প্রদত্ত, তোমরা লিখবে যে এর সমান্তরাল করে গেছে। দেখো আমি জাস্ট ডাইরেক্ট প্রমাণে যাচ্ছি। দেখো ওকে, প্রমাণটাই মেন এখানে প্রয়োগে। ওকে, দেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান্তরাল ই এফ। বাবু কেন লিখলাম বলো? বলবে স্যার এটা এই জন্য লিখলাম যে আমাকে তো বলে দিয়েছে যে এ বি এর সমান্তরাল করে ই থেকে একটা সরল রেখা টানবো যেটা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তার মানে নিশ্চয়ই স্যার ই এফ এবং এ বি সমান্তরাল হবে, তো সেটাই তো লিখেছি, এ বি ই এফ এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো যে স্যার থ্যালাসের উপপাদ্য তো আমরা পড়েছি, এটা অ্যাকচুয়ালি সদৃশতা থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে, এটা একটু বলে দিন। তাহলে স্যার আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পড়েছি, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই, কি পাই, পাই যদি, এটা বলে দিই তারপরে এখানে আসবো। বলছে থ্যালাস বলেছিলেন যে যদি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু, আমি ধরলাম এই বাহুটা, ধরো এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল করে যদি দুটো একটা সরলরেখা অঙ্কন করি, যা এবি, যা অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করলো, ধরো ই এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে থ্যালাস বলছেন যে যে উপরের যেটা হবে অর্থাৎ এই বাই ইবি, ইবি সমান হবে এ এফ বাই এফ সি। এটা থ্যালাস বলেছিলেন, আমি সেটাই লিখব, থ্যালাস যেটা বলেছিলেন সেটাই লিখবো। দেখো লিখতে পারি না সি এফ, দেখো এর সঙ্গে এটা কি সমান্তরাল এ শূন্য, তার মানে আমি থ্যালাসের উপপাদ্য থেকে পাবো সি এফ বাই এফ এ, সি এফ বাই এ এফ লিখবো। এ এফ সমান দেখো, এই দেখো এইটা বাই এটা সিই বাই বিই, সিই বাই বিই, ইয়ে শূন্য, দেখো সিই বাই বিই, একদম ক্লিয়ার। আবার আবার এই ত্রিভুজ নিব, কোন ত্রিভুজ, ডি বিসি ত্রিভুজ নিব। ডি বিসি ত্রিভুজের কি সমান বলে সমান্তরাল বলে দিয়েছে বলো, বলে দিয়েছে যে ডি বিসি ত্রিভুজের, ডি বিসি ত্রিভুজের ইজি সমান্তরাল এই দেখো ডিবি। তাহলে ইজি সমান্তরাল ডিবি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, বাবু বলো থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো বলো, কুইক বলো, কুইক বলো। এই দেখো, এই দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজ দেখো, এই দেখো সিজি বাই ডিজি, তাহলে সিজি বাই ডিজি সমান টিই বাই বি, টিই বাই
বি। একটু ভাববে, কি বললাম বুঝতে পেরেছো তো? একটু ভাববে। আচ্ছা, দেখো, এবারে এইটাকে আমি 1 নম্বর রাখবো, এটাকে আমি 2 নম্বর রাখবো। দেখো দুজনের এই জায়গাটা দেখো, এই দেখো, এটা সিই বাই বিএফ দুজনের সমান না? তার মানে আমি 1 ও 2 থেকে কি পাবো? কি পাবো? এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটার সমান হয়ে যাবে না? এই দুটো যদি সমান হয় বাম দিক, তাহলে আমাদের ডান দিকটাও নিশ্চয়ই সমান হয়ে যাবে। তাহলে লিখতে পারি আমি এখানে, কি লিখতে পারি, যে সিএফ বাই এএফ, সিএফ বাই এএফ, সিএফ বাই এএফ সমান সিজি বাই ডাইরেক্টর জেনারেল ডিজি। হলো? এবারে ভালো করে লক্ষ্য করবে, এইখানে হচ্ছে মজা। দেখো, হুম, দেখো ভালো করে দেখবে। কোথায় গেল? এইখানে হচ্ছে মজা। তাহলে দেখো কি পেলাম আমি, এটাকে আমি একটু এইটা আমি পেয়েছি। ওকে, এইটা আমি পেয়েছি। একদম ধীরে ধীরে বোঝাবো, একদম তাড়াহুড়ো করবে না কোনোদিন, ঠিক আছে? সুন্দর একটা বোঝো, ভালো করে। এটা পেয়েছি তো? এই দেখো এখানে, এই দেখো এখানে আমি ত্রিভুজটা আঁকছি। দেখো এ থেকে শুরু করে সি অবধি এলাম। এই দেখো, এইটা, এই দেখো এডি, এডি এবং এফ জি তো যোগ করেছি আমি। আমাকে তো এই দুটো সমান্তরাল দেখাতে বলেছে। এই দুটো এডি এবং এফ জি, দেখো সমান্তরাল দেখাতে বলেছে, এডি এফ জি সমান্তরাল দেখাতে বলেছে। তার মানে আমি বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আগে থেকে ধরে নিয়েছে, বলছে স্যার আপনি তো এটা প্রমাণ করলেন সিজি বাই ডিজি সমান সিএফ বাই এফ। আপনি তো প্রমাণ করলেন, তাহলে এই যে ত্রিভুজের থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি পাবো? যদি এই দুটো সমান্তরাল না হয়, তাহলে এদের অনুপাত সমান হলো কি করে? থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি বলছে, যে যদি অনুপাত দুটো সমান হয়ে যায়, তাহলে নিশ্চয়ই ওটা যে কোনো একটা বাহু সমান্তরাল রয়েছে, মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল। তার মানে আমি এরপরে লিখবো কি, এ সি ডি ত্রিভুজ, ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ এসিডি এর সিএফ বাই এফ সমান সিজি বাই ডিজি। অতএব থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, পাই বিপরীত উপপাদ্য থেকে পাই এডি সমান্তরাল এফ জি, এডি সমান্তরাল এফ জি। ওকে, পাশে লিখে দিব আমি প্রমাণিত। প্রুফড। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেনে যাই। হুম, ওকে। আচ্ছা, 10-এর দাগ দুবার হয়ে গেছে, একই ভূমি এবিসি। আচ্ছা, এক, দুবার হয়ে গেছে। আচ্ছা, 2-এর দাগে যাই। আচ্ছা, 10-এর সেটা একই হয়ে গেছে। বলছে এবিসি ত্রিভুজের বিএসি কোণ সমকোণ। তাহলে আমি বলেছি কি, যেটা শুরু করবে সেটা আগে লিখে ফেলো। আচ্ছা, এবিসি ত্রিভুজের এ বি সি, বলছে বি, বিএসি সমকোণ বলেছে, তাহলে তো এটা হবে না, এটা তো হবে না, এটা বি এ সি। আচ্ছা, বি এ সি এইটার সমকোণ বলে দিয়েছে, ঠিক আছে। সিডি মধ্যমা। আচ্ছা, মধ্যমা মানে কি? সি বিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু যোগ করব, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এইটা আমি কি করব? যোগ করব।
সিডি মধ্যমা। হলো, এত দূর অবধি কমপ্লিট। প্রমাণ কি করতে বলেছে? বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস বলো আমাকে, এই যে এ বি সি, এই যে ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমি ডাইরেক্ট প্রমাণ যখন করব, প্রদত্তটা লিখে দিবে। প্রমাণ করব যখন কি করব বলো এখানে, তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের, ওকে, ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার, সমকোণী ত্রিভুজের সিবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বলবে স্যার কেন লিখলেন? কারণ পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা কি পড়েছো? পিথাগোরাসের উপপাদ্য থেকে পড়েছো যে এই দেখো, এইটা তো আমার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা কি বলো? অতিভুজ, নাকি না? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এ বিটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এবিসি যখন সমকোণী ত্রিভুজ আমি নিচ্ছি, যেহেতু এটা সমকোণ, তাহলে সিবি অতিভুজ স্কোয়ার মানে সিবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এসি, এটা এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ভূমি স্কোয়ার হয়ে গেল। আবার আবার এ, আচ্ছা, এডিসি বা সিএডি, সিএডি লেখো, সিএডি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, দেখো কেন সিএডি সমকোণী, এটা তো জাস্ট রেখা টেনেছি, এটাও তো সমকোণী, এটা তো সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটাও সমকোণী, তখন কি হয়ে যাবে? সিডিটা অতিভুজ হয়ে যাবে, তাহলে সিডি স্কোয়ার সমান কি হয়ে যাবে? এডি সিএ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা লম্ব হবে, তখন এটা ভূমি হয়ে যাবে, এ থেকে ডি অবধি ভূমি হয়ে যাবে, এডি স্কোয়ার। ইয়েস অর নো? এবারে এখান থেকে আমি যদি লিখি, বা এসি স্কোয়ার সমান কত হবে? সিবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখান থেকে এসি স্কোয়ার কত হবে? সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এটাকে তুমি 1 নম্বর রাখবে, এটাকে তুমি 2 নম্বর রাখবে। তাহলে 1 এবং 2 থেকে কি পাবে বলে দাও? 1 এবং 2 থেকে কি পাবে? 1 ও 2 থেকে পাই। ওকে, 1 ও 2 থেকে পাই কিভাবে বলে দাও? তাহলে দুদিকে দেখো, এখানেও এসি আছে, এখানেও এসি স্কোয়ার আছে, তাহলে দুদিকে যদি এসি স্কোয়ার থাকে বাম দিকে, তাহলে ডান দিকের গুলো আমি সমান লিখতে পারি, অর্থাৎ সিবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার লিখতে পারি আমি। এবারে প্রশ্নের দিকে তাকাও, দেখো বিসি স্কোয়ার মানে সিবি স্কোয়ার একই তো, তাহলে এটাকে লিখতে পারি বিসি স্কোয়ার সমান, এদিকে শুধু বিসি স্কোয়ার আছে, তাহলে কিছু নেই, তাহলে এবি এদিকে রেখে কি করব? এদিকে নিয়ে চলে আসি, মাইনাস সিডি, সরি, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, আর এটা এদিকে এলে প্লাস এবি স্কোয়ার হয়ে যাবে। ইয়েস অর নো? প্লাস এবি স্কোয়ার হয়ে যাবে। বা এবারে দেখো, বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, এই দেখো সিডি স্কোয়ার আছে, তাহলে সিডি স্কোয়ারকে আর ছেড়ছাড় করবো না, সিডি স্কোয়ার কিন্তু, তাহলে এই দুটো আমার মিলে গেছে, মিলেনি কিন্তু এইখানে 3AD স্কোয়ার, তাহলে মাইনাস এডি স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস, সবসময় প্রমাণের দিকে তাকিয়ে অঙ্কগুলো করবে, মাইনাস এডি স্কোয়ার যেমন আছে, সিডি স্কোয়ার যেমন আছে থাক, আর মাইনাস এডি স্কোয়ার যেমন আছে থাক। এবারে এইখানে হচ্ছে মেন লজিক, দেখো এবি স্কোয়ার, দেখো এখানে এবি মানে কি? এখানে এবি মানে এডি প্লাস ডিবি। ইয়েস অর নো? এবি মানে কি লিখতে পারি না? এডি প্লাস ডিবি। ইয়েস অর নো? এবারে বলবে স্যার এডি প্লাস ডিবি যদি হয়, আমি তো জানি ডি, ডি হচ্ছে মধ্যমা মানে মধ্যবিন্দু, মানে এডি যা হবে ডিবি তাই হবে। এখানে ডিবির কোনো অস্তিত্ব নেই, এখানে আছে এডির অস্তিত্ব, তাহলে আমি লিখতে পারি না এডি প্লাস এডি, কারণ ডিবি মানেই তো এডি, দুদিকে তো দুটো সমান, তার মানে লিখতে পারি না 2 × এডি। এখানে তাহলে বসিয়ে দিব আমি এবি স্কোয়ারের জায়গায়, এবি স্কোয়ারের জায়গায় লিখতে পারি 2AD এর হোল স্কোয়ার, 2AD এর হোল স্কোয়ার। ইয়েস অর নো? প্রমাণ কিন্তু স্যার কমপ্লিট। বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস
এডি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার, স্কোয়ার আছে হয়েছে, 2 2 4, 4 এডি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, আচ্ছা মাইনাস এডি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার, নিশ্চয়ই প্লাস 3 এডি স্কোয়ার হয়ে যাবে, 4 থেকে একবার দিলে এইটা আমাদের প্রুফ হয়ে যাবে, অর্থাৎ প্রমাণিত। কত ইজি দেখতে পাচ্ছ, কত ইজি দেখতে পাচ্ছ প্রয়োগগুলো। কিন্তু ইজি মানে আমি বলতে চাইছি যে ইজি তো লাগবে, ঠিক আছে, এমন কিছু নেই যে তোমাদের আম, অনেক কঠিন দিবে না। আমি বলবো যে তোমাদের ইজি কোশ্চেনই দিবে, কিন্তু প্রবলেম হচ্ছে কি বলতো, তোমাদের একটু মাথা ঠান্ডা করে অঙ্কগুলোকে একটু করতে হবে, বুঝতে পারলে, একটু মাথা ঠান্ডা করে করবে। আর উপপাদ্যগুলো বা প্রয়োগের জিনিসগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে আয়ত্ত করে নিতে হবে, দিলে যে কোনো অঙ্ক দেখবে আসুক না কেন তোমরা কিন্তু অনায়াসে করে আসতে পারবে। আমি তোমাদের বলবো যে খুব খুব অনায়াসে করে আসতে পারবে, ঠিক আছে, এতটা কঠিন তো হবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? তাহলে দেখো, এই আজকে আমরা তাহলে প্রয়োগ অবধি কমপ্লিট করে দিলাম, অর্থাৎ 10-এর দাগ অবধি। বাকি ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং রাশিবিজ্ঞান, এই 3টা পার্ট আমাদের বাকি থাকলো। তাহলে এই 3টা পার্ট সেকেন্ড আমরা পার্টে শুরু করব। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি করলাম, বীজগণিত করে দিলাম, জ্যামিতি করে দিলাম, পাটিগণিত করে দিলাম, বুঝতে পারছো? 3টে পার্ট, 3 3 করে নিলাম, বীজগণিত করে দিলাম, জ্যামিতি করে দিলাম, পাটিগণিত করে দিলাম। 2 নম্বর পার্টে কি আসবে, পরিমিতি করব, আর ত্রিকোণমিতি করব, রাশিবিজ্ঞান করব। পরিমিতি করব, ত্রিকোণমিতি করব, আর রাশিবিজ্ঞান করব। ক্লিয়ার হয়েছে না হয়নি? এইভাবে কিন্তু আমরা এগোতে থাকবো। ওকে, তোমরা বলবো যে তোমরা অবশ্যই সঙ্গে থাকো, ঠিক আছে, আর পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে বলে দাও। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রিতে থাকবে। যদি তোমাদের দেখে মনে হয় যে তোমরা যে ব্যাচে জয়েন হতে হলে তোমাদের সুবিধে হবে, বা আমার পড়ানোর টেকনিক তোমাদের যদি ভালো লাগে, এইভাবে ধরে ধরেই বোঝাবো আমি, ওকে, সময় নিয়েই বোঝাবো। যদি ভালো লাগে তাহলে তোমরা ব্যাচে এনরোল করে নিতে পারো, তাতে তোমাদের অনেকটা অনেকটা আমি বলবো যে সুবিধা হবে, এবং পরীক্ষায় তোমাদের ভয়টা কেটে যাবে, এইটুকু বলতে পারি আমি। ওকে, এবারে যে যেমন পরিশ্রম করে সেইভাবে কিন্তু তোমরা নাম্বার পাবে, এই নয় যে আমি তোমাদের করে দিচ্ছি মানে তোমরা 90-তে 90 পেয়ে যাবে, না। পরিশ্রম হচ্ছে তোমাদের ফল দিবে কিসে, পরিশ্রম তোমরা যেমন করবে, যে যতটা পরিশ্রম করবে সে ততটা কিন্তু ফল পাবে। ক্লিয়ার হয়েছে না হয়? ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয়ই? তো এইটুকু তোমাদের বলার ছিল। এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্যাচে জয়েন হয়ে যায়, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়। খুব খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আমার রয়েছে কোর্সটা, ঠিক আছে, তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। এটা আমার ডেমো ভিডিও থাকলো। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে বলে দিলাম আমি। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।